দশম শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছো, তোমাদের জন্য ব্যাকরণের বেশ কিছু গুরুত্ব প্রশ্নের উত্তর আলোচনা করছি। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা প্রকাশিত যে টেস্ট পেপারটি রয়েছে, তারই কিছু স্কুলের যে ভেরি শর্ট অ্যান্সার টাইপ ব্যাকরণ অংশটি রয়েছে, সেটিরই উত্তর আজকে তুলে ধরব। দেখো, পরীক্ষার এই পূর্ব মুহূর্তে কিন্তু তোমাদের রিভিশন কমপ্লিট। যতই ছোট প্রশ্নের তোমরা আলোচনা করবে, ততই কিন্তু পরীক্ষায় তোমাদের উত্তর লেখাটা সহজ হবে। আমরা ব্যাকরণে দেখব বেশ কিছু প্রশ্নের উদাহরণ চাইছে, আবার কোথাও ডেফিনেশান চাইছে। তাই যে যে ক্ষেত্রগুলোতে তোমরা ডেফিনেশান পাচ্ছ, সেখানে উদাহরণ সহ সংজ্ঞাটা কিন্তু সুন্দর করে তৈরি করে রাখবে। চলো আজকে প্রথম প্রশ্ন দেখছি, তির্যক বিভক্তি কাকে বলে। ডেফিনেশানে তাহলে কি বলবো? বাক্যে যে বিভক্তি একটি নির্দিষ্ট কারক সম্পর্ক নির্দেশ করবার কাজে সীমাবদ্ধ না থেকে একাধিক বা ভিন্ন ভিন্ন কারক সম্পর্ক নির্দেশ করে থাকে, সেই বিভক্তিগুলিকে বলা হচ্ছে তির্যক বিভক্তি। যেমন এ, কে, তে, এগুলিকে তির্যক বিভক্তি বলে আমরা পেয়ে থাকি বা চিহ্নিত করব। ব্যাস, এটা গেল উত্তর, এখানে কমপ্লিট উদাহরণ সহ। ডেফিনেশনের সঙ্গে সব সময় তোমরা উদাহরণ দেবে, না চাইলেও দিতে হবে, নাহলে কিন্তু সম্পূর্ণ নাম্বার পাবে না। দেখো, এই এ আর তে, এই দুটি বিভক্তি কিন্তু অধিকরণ সম্পর্ক নির্দেশ করে থাকে, আবার অনেক সময় কর্তৃকর্ম সম্পর্ক নির্দেশ করছে। আর কে বিভক্তিটি সাধারণত কর্ম সম্পর্ক নির্দেশ করে থাকে, আবার অনেক সময় কর্তা, নিমিত্ত, অধিকরণ এই ধরনের সম্পর্ক নির্দেশ করে। এ কারণে এগুলিকে তির্যক বিভক্তি বলা হয়। এরপর দ্বিতীয় প্রশ্ন, ব্যতিহার কর্তার একটি উদাহরণ দাও। ডেফিনেশন চাইছে না, উদাহরণ চাইছে। কি বলবে? রাজায় রাজায় যুদ্ধ হয়, পণ্ডিতে পণ্ডিতে তর্ক হয়, যে কোনো একটি উদাহরণ লিখবে এবং উদাহরণে রাজায় রাজায় এই দুটি কর্তার তলায় দাগ দেবে, আর নিচে লিখবে এখানে রাজায় রাজায় হলো ব্যতিহার কর্তা। অতি অবশ্যই দাগ দিতে হবে আর লিখতে হবে, নাহলে কিন্তু শুধু বাক্য লিখে দিলে নাম্বার পাবে না। এরপর আমি তোমাদের কাছে আর একটি বাক্য বলছি, মায়ে ঝিয়ে ঝগড়া করে। এই বাক্যতেও কিন্তু মায়ে ঝিয়ে হচ্ছে ব্যতিহার কর্তা। আবার একটি বাক্য বলছি এ প্রসঙ্গে, মায়ে ঝিয়ে রান্না করে। এখানে কিন্তু মায়ে ঝিয়ে রয়েছে কর্তা, কিন্তু এরা ব্যতিহার কর্তা নয়, এরা সহযোগী কর্তা। তাহলে আমাদের ব্যতিহার কর্তার ডেফিনেশনটা ঠিকঠাক মাথায় রাখতে হবে। আমরা এই টেস্ট পেপারের এর পরের স্কুলেই পাবো ব্যতিহার কর্তা কাকে বলে। তাই এখানেই আমরা যেহেতু উদাহরণটা দিচ্ছি, আলোচনা করছি, তাই ডেফিনেশনটা একবার আলোচনা করে নিই। আমরা বাক্যে দেখব যে ক্রিয়া বা একটি ক্রিয়া দুটি কর্তার পারস্পরিকতার মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে, সেই দুটি কর্তাকে বলা হচ্ছে ব্যতিহার কর্তা। আবারও একবার বলছি, বাক্যে একই ক্রিয়া দুটি কর্তার পারস্পরিকতার মধ্য দিয়ে সম্পন্ন হলে সেই দুটি কর্তাকে বলা হচ্ছে ব্যতিহার কর্তা। দেখো, মায়ে ঝিয়ে ঝগড়া করে, এই ঝগড়া করা ক্রিয়াটা কিন্তু একা একা করা যায় না, মা আর ঝিয়ের পারস্পরিকতার মাধ্যমেই সম্পন্ন হচ্ছে। তাহলে এখানে মায়ে ঝিয়ে ঝগড়া করে এই বাক্যে মায়ে ঝিয়ে হচ্ছে ব্যতিহার কর্তা। কিন্তু মায়ে ঝিয়ে রান্না করে, রান্নাটা কিন্তু মাও একা করতে পারবে, ঝি অর্থাৎ মেয়েও একা করতে পারবে। এই ক্রিয়াটা করার জন্য দুটি কর্তার পারস্পরিকতার দরকার নেই। তাই এই বাক্যের ক্ষেত্রে মায়ে ঝিয়ে হচ্ছে সহযোগী কর্তা, ব্যতিহার কর্তা কিন্তু নয়। তাহলে ব্যতিহার কর্তা আমরা চিনব কিভাবে? না, যুদ্ধ করা, তর্ক, ঝগড়া, মারামারি, এই ক্রিয়াগুলি সাধারণত একা করা যায় না, দুটি কর্তার পারস্পরিকতার মাধ্যমে সম্পন্ন হয়। তাই এই ধরনের ক্রিয়ার কর্তাগুলোই হবে কিন্তু ব্যতিহার কর্তা। এরপরে চলো আমরা পরের প্রশ্নে যাই, ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো হস্তশিল্প। দেখো, প্রশ্নে কিন্তু দেয়াই আছে ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। তোমরা কিন্তু ব্যাস বাক্য না লিখে শুধু করণ তৎপুরুষ লিখে দিলে তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না, একের মধ্যে এক পাবে না। তাহলে লিখতে হবে হস্ত দ্বারা নির্মিত শিল্প সমান হস্তশিল্প, পাশে লিখবে করণ তৎপুরুষ, তাহলে কিন্তু একে এক পাবে। এরপর কোন সমাসে করণ সম্পর্ক বিদ্যমান? আমরা এক্ষুনি পেলাম তৎপুরুষ সমাসেই করণ সম্পর্ক বিদ্যমান। তৎপুরুষ সমাসের ক্ষেত্রে দেখব কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, অধিকরণ, অপাদান সম্বন্ধ, আমরা এই ভাগগুলো পেয়ে থাকি। এরপর বলছে একটি আকাঙ্ক্ষাহীন বাক্যের উদাহরণ দাও। আকাঙ্ক্ষাহীন বাক্য মানে কি? যে বাক্যের অর্থ সম্পূর্ণ হয়নি।
এই প্রসঙ্গে তোমাদের একইভাবে প্রশ্ন থাকতে পারে, পরেও প্রশ্ন পাবো, যোগ্যতাহীন বাক্যের একটি দৃষ্টান্ত দাও বা আসক্তিহীন একটি বাক্যের দৃষ্টান্ত দাও। তাহলে আকাঙ্ক্ষাহীন বাক্যের দৃষ্টান্ত আমরা কি বলবো? ছেলেটি খেলতে খেলতে, পূর্ণচ্ছেদ দিয়ে দিলাম, বা মা রান্না করতে করতে, পূর্ণচ্ছেদ দিয়ে দিলাম, বাক্যটার অর্থটাকে আমরা সম্পূর্ণ করলাম না। এই ধরনের দৃষ্টান্তগুলো হচ্ছে আকাঙ্ক্ষাহীন বাক্যের দৃষ্টান্ত। মূলত বাক্যে এই শর্ত যখনই লঙ্ঘিত হবে তাকে আমরা বাক্য বলতে পারি না, তবু তোমাদের দেখাতে হচ্ছে যে আকাঙ্ক্ষা বলতে কি বোঝাচ্ছে উদাহরণ দিয়ে। এরপর বলছে সে তখন যেতে পারবে না, হ্যাঁ বাচক বাক্যে পরিবর্তিত করতে হবে। তাহলে নাটা আমাদের তুলতে হবে। সে তখন যেতে পারবে না, একে আমরা কি বলবো? তাহলে সে তখন যেতে অক্ষম বা অসমর্থ, যে কোনো একটি শব্দ ব্যবহার করতে পারো। সে তখন যেতে অক্ষম, পূর্ণচ্ছেদ দিলে, তাহলে কিন্তু বাক্যটার অর্থ অপরিবর্তিত থাকলো এবং বাক্য থেকে না বাচক শব্দটা বাদ গেল, অর্থাৎ হ্যাঁ বাচকে রূপান্তরিত হলো। এরপর খুব সহজ প্রশ্ন, যৌগিক বাক্যে রূপান্তরিত করো। হাত নাড়িয়ে বুলেট তাড়াই। হাত নাড়াই এবং বুলেট তাড়াই, এই যে নাড়িয়ে অসমাপিকা ক্রিয়াটি রয়েছে, ওইখানেই কিন্তু আমরা একটা সংযোজক অব্যয় আনবো এবং দুটি সমাপিকা ক্রিয়া করে বাক্যটাকে ভাঙবো। হাত নাড়াই এবং বুলেট তাড়াই। আবার এইখান থেকেই তোমরা বুঝে নেবে যে যৌগিক থেকে সরল করা হয় কি করে। একটা সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়া করতে হবে। হাত নাড়িয়ে বুলেট তাড়াই, নাড়াই যেটা সমাপিকা ছিল সেটাকে নাড়িয়ে অসমাপিকা করলে সরল বাক্য হয়ে যাবে। আচ্ছা, এরপর বলছে বধূরা প্রদীপ তুলে ধরো, কর্মবাচ্যে পরিণত করো বা রূপান্তরিত করো। তাহলে বধূদের দ্বারা প্রদীপ তুলে ধরা হোক। বধূরা প্রদীপ তুলে ধরো, এটা রয়েছে কর্তৃবাচ্যে। বধূদের দ্বারা প্রদীপ তুলে ধরা হোক, এটা হচ্ছে কর্মবাচ্যে রূপান্তর। এরপর বলছে কর্মকর্তৃবাচ্যর একটি উদাহরণ দাও। জল পড়ে, গাড়ি ছোটে, ঘন্টা বাজে, পাতা ওড়ে, এগুলো সবই হচ্ছে কর্মকর্তৃবাচ্যের দৃষ্টান্ত। অ্যাক্সিস দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য সহ একটি উদাহরণ দাও। আমরা সমান চিহ্ন দিয়ে লিখলে আমি, তুমি ও সে, বা তুমি ও সে সমান চিহ্ন দিয়ে তোমরা, অ্যাক্সিস দ্বন্দ্বের দৃষ্টান্ত। যা দেখো এখানে কিন্তু প্রশ্নে বলাই আছে ব্যাস বাক্য সহ উদাহরণ দাও। অতএব শুধু আমরা শুধু তোমরা লিখলে হবে না, আমাদের ব্যাস বাক্য করে দেখিয়ে দিতে হবে এবং সমস্ত পদটাও সমান চিহ্ন দিয়ে লিখতে হবে। এর পরের স্কুলের প্রশ্ন রয়েছে একটি যোগ্যতাহীন বাক্যের দৃষ্টান্ত দাও। এর আগের স্কুলে পেয়েছিলাম আকাঙ্ক্ষাহীন। যোগ্যতাহীন মানে কি? মানে যে বাক্যের অর্থের কোনো বাস্তব সঙ্গতি নেই, মানে অর্থটা বাস্তব নয়, অবাস্তব। মানুষগুলি আকাশে ভাসছে, মাছেরা আকাশে উড়ছে, পাখিরা জলে ভাসছে। তাহলে এগুলো হচ্ছে এক প্রকার বলা চলে কিছু পাখি কিন্তু জলের ওপর ভাসে, অতএব পাখিরা জলে ভাসছে বলতে যেও না। বলো মানুষগুলি হাওয়ায় উড়ছে, বাতাসে উড়ছে, আকাশে ভাসছে। এই ধরনের অবাস্তব বাক্য যার বাস্তব অর্থগত সঙ্গতি নেই, এটা হচ্ছে যোগ্যতাহীন বাক্যের দৃষ্টান্ত। এরপর আবারও রয়েছে স্কুলে তির্যক বিভক্তি কাকে বলে, উদাহরণ দাও। এর একটু আগে আমরা আলোচনা করলাম। এর পরের প্রশ্ন, মেধাবী ছাত্র সৌভিক অঙ্কটি করতে পারবে, বাক্যটিতে বিশেষ্য খণ্ড চিহ্নিত করো। মেধাবী ছাত্র সৌভিক অঙ্কটি করতে পারবে, করতে পারবে। তাহলে মেধাবী ছাত্র সৌভিক অঙ্কটি, মেধাবী ছাত্র সৌভিক অঙ্কটি, এই অংশটা হচ্ছে বিশেষ্য খণ্ড। প্রশ্নে এইটুকুনি চেয়েছে, এটুকুনি লিখলেই উত্তর কমপ্লিট। এবার তোমাদেরকে বলি এই বাক্যটির মধ্যে বিশেষ্য খণ্ডের আবার দুটো অংশ রয়েছে, একটা উদ্দেশ্য অংশের বিশেষ্য খণ্ড আর একটা হচ্ছে বিধেয় অংশের বিশেষ্য খণ্ড। চাইনি এখানে, তবু জেনে রাখতে হবে যদি এভাবেও প্রশ্নে থেকে থাকে। তাহলে এই বাক্যে মেধাবী ছাত্র সৌভিক, এটা হচ্ছে উদ্দেশ্য, তাহলে এই অংশটা হচ্ছে উদ্দেশ্যের বিশেষ্য খণ্ড। এই সৌভিক সম্পর্কে কি বলা হচ্ছে না অঙ্কটি করতে পারে,
তাহলে করতে পারেটা তো ক্রিয়া, এটা বিশেষ্য খণ্ডের মধ্যে আসছে না। তাহলে শুধু অঙ্কটি পদটি হচ্ছে বিধেয় অংশের বিশেষ্য খণ্ড। তাহলে শুধু বিশেষ্য খণ্ড চেয়েছে, একদম মেধাবী ছাত্র সৌভিক অঙ্কটি, এই পুরো অংশটা হচ্ছে বিশেষ্য খণ্ড বলে আমরা বাক্যে চিহ্নিত করব। এরপরে প্রশ্ন, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। বৃষ্টিতে তলায় দাগ দিয়ে বলছে এটি কারক বিভক্তি নির্ণয় করো। অতি অবশ্যই বুঝতে পারছো যে বৃষ্টির দ্বারা পায়ের দাগ মুছে গেছে, তাহলে এটা হচ্ছে করণ কারকে তে বিভক্তির হয়েছে এই বাক্যের বৃষ্টিতে পদে। এরপর ইসাবের আছে শুধু তার বাবা। ইসাবের আছে শুধু তার বাবা, এই বাক্যটিকে নাবাচক বাক্যে রূপান্তরিত করতে হবে। শুধুটাকে তুলে দিতে হবে, ইসাবের বাবা ছাড়া আর কেউ নেই, জাস্ট নেই এসে গেল, বাক্যের অর্থ কিন্তু অপরিবর্তিত থাকলো। ইসাবের আছে শুধু বাবা, মানে একমাত্র বাবা, এই শুধু জায়গাটাকে আমাদের কাজে লাগাতে হবে। তাহলে ইসাবের বাবা ছাড়া আর কেউ নেই, নাবাচক পদ এলো এবং বাক্যের অর্থ এখানে অপরিবর্তিত থাকলো। এরপর কোন বাচ্চে কর্ম কর্তারূপে কাজ করে? এর আগের স্কুলে আমরা কর্মকর্তৃবাচ্যের দৃষ্টান্ত দিয়েছি। কর্মকর্তৃবাচ্যে কর্মবাচক পদ কর্তারূপে কাজ করে। বাক্য যখন কর্মকর্তৃবাচ্যে থাকে তখনই কর্মবাচক পদ কর্তা হিসেবে কাজ করে। এরপরে প্রশ্ন রয়েছে ব্যতিহার কর্তা কাকে বলে? এটা কিন্তু এর আমরা আগে ব্যতিহার কর্তার যখন দৃষ্টান্ত দিয়েছিলাম তখন আলোচনা করলাম। তারা আর স্বপ্ন দেখতে পারল না, ভাব বাচ্যে রূপান্তরিত করতে হবে। তারা আর স্বপ্ন দেখতে পারল না, তাহলে তাদের আর স্বপ্ন দেখা হলো না, এটা হচ্ছে ভাব বাচ্যে রূপান্তর। তারা আর স্বপ্ন দেখতে পারল না, ভাব বাচ্যে হলে হবে তাদের আর স্বপ্ন দেখা হলো না। এরপরের প্রশ্ন রয়েছে শর্ত সাপেক্ষ বাক্যের অপর নাম কি? শর্ত সাপেক্ষ বাক্যের অপর নাম হলো কার্য কারণাত্মক বাক্য। কার্য কারণ সম্পর্ক আছে, যদি ভালো বৃষ্টি হয় তাহলে ভালো ফসল ফলবে, এটা একটা শর্ত সাপেক্ষ বাক্য। তাহলে এখানে ভালো ফসল ফলা এই কার্যটা কোন কারণের ওপর নির্ভর করছে? না যদি ভালো বৃষ্টি হয়। তাই শর্ত সাপেক্ষ বাক্যের অপর নাম হলো কার্য কারণাত্মক বাক্য। উত্তর এইটুকুনি। হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না, বাক্যটাকে রূপান্তরিত করতে হবে কর্তৃবাচ্যে। তাহলে দ্বারা দেওয়া আছে মানে পরিষ্কার বুঝতে পারছো এটা কর্মবাচ্যে রয়েছে। তাহলে হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না, একে কর্তৃবাচ্যে করলে হবে হিংসা মহৎ কার্য সাধন করে না বা করতে পারে না। হিংসা মহৎ কার্য সাধন করতে পারে না বা করে না, যেটা হোক বলতে পারো, সাধিত হয় না বা এটাকে আমাদের বলতে হবে করতে পারে না। তাহলে হিংসা মহৎ কার্য সাধন করতে পারে না, এটা হচ্ছে এই বাক্যের কর্তৃবাচ্যে রূপান্তর। তাহলে আজকে আমরা অনেকগুলি ব্যাকরণের অংশের বা প্রশ্নের উত্তর আলোচনা করলাম। দেখো, যত তোমরা রিভিশন কমপ্লিট করে ছোট প্রশ্নের অনুশীলন টেস্ট পেপার ধরে যে কোনো টেস্ট পেপার ধরে করবে, ততই কিন্তু তোমরা দেখবে যে পারফেকশান আসবে, বুঝতে পারবে যে কিভাবে উত্তরটা তোমরা লিখবে বা কতটা প্রিপারেশান হয়েছে বা প্রিপারেশানের খামতি আছে কিনা। পরের পর্বে আমরা আরও কিছু স্কুলের ব্যাকরণ অংশের প্রশ্নের উত্তর সমাধান করব।